সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টকে। পাবলিক টকে আজকে আমরা কথা বলবো আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচন কোন দিকে, ভাঙাগড়ার অভিযোগের পাল্টা অভিযোগের সরগরম নির্বাচনের পরিস্থিতি এবং নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা নানা বিষয়ে কথা বলবো। এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে আসার জন্য। আপনাকে এবং আপনার দর্শক যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। জি, আমি প্রথমেই আসন্ন নির্বাচন নিয়ে একটা যেমন আজকে একটা বলেছেন যে এনসিপির আসিফ মাহমুদ যে নির্বাচনে অংশ নেবে কিনা সেটা নিয়ে ভাবছে এনসিপি। আসলে নির্বাচনের এমন কি পরিস্থিতি হলো, বা আসলে আপনি কি মনে করেন যে নির্বাচনে আসলে কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচনে অংশ না নেওয়ার মতো? আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি বিভিন্ন পার্টিগুলা অ্যাকচুয়ালি তাদের নির্বাচনের কৌশলের অংশ হিসাবে একজন আরেকজনের উপরে দোষারোপ করতেছে। আমি বলব না যে প্রশাসনের এবং বিভিন্ন জায়গায় আমি নিজে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে বিএনপির জনাব তারেক রহমান দেশে আসার পর থেকেই সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তাকে একটু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছে। এটা স্পষ্টতই সেই তুলনায় জামাত এবং এনসিপির যে জোটটা হয়েছে এরা কম প্রায়োরিটি পাচ্ছে। এবং এটার প্রভাব পড়েছে মনে করেন যে নির্বাচন কমিশনের যে এখন যে আপিল শুনানি হচ্ছে যাদের মেইনলি ২ টা কারণ। একটা হচ্ছে কি বলে ওই ঋণ খেলাপি, আরেকটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। এটা নিয়েই যেটা দেখা যাচ্ছে যে আ এখন পর্যন্ত আমার কাছে জিনিসটা ফেয়ার মনে হয় নাই। একই কজে একজনকে না করে দিচ্ছে, আরেকজনকে ইয়া করে দিচ্ছে। আমি ডিটেইল ডাটা নিয়ে এখানে কথা বলতেছি না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এইটার কারণেই যেহেতু আপিল শুনানি এখনো চলতেছে, সো পাল্টাপাল্টি অভিযোগ চলতেছে। বাট আমরা অ্যাকচুয়ালি ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে আ যেটা মানে জামাতের যে ইনফ্লুয়েন্সটা আছে এটা মেইনলি হচ্ছে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, ওগুলাতে জামাতের আমার মনে হচ্ছে যেমন মেডিকেল ফিল্ড, তারপরে অন্যান্য যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোতে কিছু, কিছু জায়গায় জামাতের ইনফ্লুয়েন্সটা বেশি। বাট সরকারি কর্মচারী যারা হচ্ছে তারা ভালো মতোই জানে যে নেক্সট নির্বাচনে হইলে যে সরকার আসবে তার উপর নির্ভর করতেছে। এবং আমি একটা আমার ওয়ালেও করেছি যে পুলিশের একজন কর্মকর্তা সে মোটামুটি দলবল নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার ওখানে ফুল দিতে যাচ্ছে। আমি মনে করি সরকারি কর্মচারীদের কোড অফ কন্ডাক্টে এটা খুব দৃষ্টিকটু। এটার স্পেসিফিক কোনো রুলস আছে কিনা আমি জানি না। বাট এখানে যদি আমি সরকারি কর্মচারী হিসেবে যে আমার ট্রিবিউট জানাতে চাই, আমি সিভিল কাপড়ে এবং আমি যাব। আমি ইউনিফর্মধারী লোকজন নিয়ে প্রচার করে যাব না। এটা ইঙ্গিত দেয় যে আমাদের ডিবি হারুন থেকে মনিরুল এরা যেভাবে একেকজন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছিল, অ্যাকচুয়ালি এটার ইঙ্গিত দেয় যে তারা একইভাবে রাজনৈতিক নেক্সট তারা ধরে নিচ্ছে যে বিএনপি নেক্সট সরকার গঠন করবে ও তার পক্ষে কাজ করবে। সো আমি মনে করি যে বিএনপির পক্ষে সরকারি কর্মচারীরা স্পেশালি তারা বেশি ঝুঁকে পড়ছে। যেটা অবশ্যই সামনের নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে। বাট আমি কনফিডেন্ট যে গ্রাউন্ডে যারা নির্বাচনে এক্সকিউজ মি থাকবেন, তারা গত ৩ বছরের যে অনিয়মগুলা হয়েছে নির্বাচনে, তারা এমন একটা সিচুয়েশনে আছে, দেশের জনগণ অ্যাকচুয়ালি চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমি মনে করি সেনাবাহিনীও তাদের এই গত ১৬-১৭ বছরে যে সমস্ত আ আ বিভিন্ন ধরনের অপবাদের সম্মুখীন হয়েছে, এটা ক্লিয়ার করার একটাই মাত্র পথ একটা সুষ্ঠু নির্বাচন করা। এবং যেহেতু জুনিয়র অফিসাররা থাকবে একটা উপজেলা লেভেলে, থানা লেভেলে, সে সমস্ত জায়গায় তাদের সিনিয়ররা ইচ্ছা করলেই পারবেন না যে তাকে একটা নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে করতে। আর আমি মনে করি সেনাবাহিনী যারা আছে তাদের দে আর ট্রেইনড অ্যাজ সাচ যে তারা ওখানে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সো আমি যদিও মনে করি যে তারা গ্রাউন্ডে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং আমি মনে করি যে জনগণেরও এগিয়ে আসা উচিত যাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হয়। কোনো দল যদি কোনো ভোট রিগিং বা কোনো কিছু মাসল পাওয়ার শো করতে চায়, তার একটা প্রতিরোধ করা।
বাট এট দ্য এন্ড হচ্ছে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে বার্গেইন করবে, যেহেতু তারা দেখতেছে যে একটা ক্লিয়ারলি বিএনপিকে একটা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিতে হচ্ছে। সো এই কারণেই পাল্টাপাল্টি হচ্ছে, বাট এরা হার্ড লাইনে যাবে কিনা, একটা সোর্স বলতেছে যে জামাত এনসিপি তারা নির্বাচন বয়কট করবে। অ্যাকচুয়ালি নির্বাচন যদি তারা বয়কট করে তাহলে কিন্তু দেশে একটা সিরিয়াস সংকটে চলে আসবে আরকি। তো এটার আমি মাঝখানে মনে করি সোশ্যাল যে মিডিয়াতে মানে হচ্ছিল যে জামাত অলরেডি বয়কট করার ব্যাপারে মোটামুটি এক ধরনের নিয়েছে, কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমির দেখা করেছেন এবং সে ওইরকম টাইপের কোনো ধরনের আভাস তো দেন নাই। কিন্তু অনেকেই মনে করছে যে এই যে বিশেষ করে এনসিপির গত ২-৩ দিনের কথা, যেমন গতকালকেও তারা বলেছেন যে আসন্ন নির্বাচন গত ৩ বারের মতোই হতে যাচ্ছে এবং এই বিষয়গুলোতে আসলে এক ধরনের সন্দেহ দেখা দিচ্ছে। আপনিও কি আসলে এই জিনিসটা ওইভাবে মনে করেন কিনা? আমি মনে করি না, মানে তাদের যে সংখ্যাটা আছে, সংখ্যাটা আমার মধ্যেও আছে। কিন্তু আমি মনে করি না যে গ্রাউন্ড রিয়ালিটি, যে এই গত ৩ বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না করি, আমরা দেখেছি আগের ইসিকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। যারা দেশের বিভিন্ন ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে হেনস্থা হইতে হইছে। সো এরকম একটা পরিস্থিতি এবং বিচারের সম্মুখীন। বাংলাদেশে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিচারহীনতা। এই যে যেকোনো কিছুতেই বিচার না হয়ে পার পাওয়া যায়। তা আজকে দেখলাম যে ইসির লোকজনই জড়িত আছে এই যে আইডি কার্ড আ বিভিন্ন তথ্য দিতে। যেমন মনে করেন যে একজন স্বতন্ত্র দাঁড়াতে হলে তাকে সম্ভবত ১% ভোটারের সিগনেচার লাগবে। এই যে ভোটার জি। এটার মধ্যে মনে করেন যে অনেক সময় তো এটার ঘাপলা থাকতো। এই ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি তারা না, এটা দিচ্ছে। ওই যে আপনার যেটা হয়েছে যে যেমন তাসনিম জারার ক্ষেত্রে যে আমরা পরে জানলাম যে কোন আসনের ভোটার সেটা জানার পদ্ধতিও নাই, কিন্তু 1% ভোটার স্বাক্ষর লাগে এবং হ্যাঁ, লাগে। আমি মনে করি এটা একটা কালো আইন। এটা চেঞ্জ করা উচিত বলে আমি মনে করি। বাট আমি মনে করি যে গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে এখনো যদি নির্বাচন হয় তারা করার চেষ্টা করে। কিন্তু আওয়ামী ভারতীয় যে হেজিমনি যেটা আছে, যেটা এখনো দেশে কাজ করতেছে, এই কাজ করতেছে এটার প্রমাণ হচ্ছে হাদি হত্যাকাণ্ড। বাট তাদের হিসাবে একটু ভুল ছিল। তারা ভেবেছিল হাদিকে হত্যা করার মাধ্যমে আমাদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া সম্ভব হবে যাতে আমরা চুপচাপ হয়ে যাই। বাট এটা অ্যাকচুয়ালি হয় নাই। তারা এই জিনিসটা বুঝতে পারে নাই যে আমাদের জেন জি যারা আছে তারা সেই জাতি যারা মানে পুলিশ তার সম্বন্ধে যে রিপোর্ট দিয়েছে যে একটা মরে একটা, আপনারা তো নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, সবাই দেখেছি। আর বাকিগুলো যায় না। এটা একটা ভেরি স্পিরিটেড, যেহেতু আমি সেনাবাহিনীর লোক, আমি আ আ গুলিতে দেখেছি, গুলিতে আহত নিহত দেখেছি আশেপাশে। সো ঐরকম একটা সিচুয়েশন এ আমি একজন প্যারাট্রুপার হিসেবে আকাশে উঠে আ মানে ওখান থেকে লাফ দিতে যে ভয় পাই ওটাও দেখেছি। সো ভয় এমন একটা জিনিস একটা সিচুয়েশন এর মধ্যে, এবং এই জেন জি যে এই ভয়টা পার করে আসছে, I salute them. সো এরকম একটা সিচুয়েশন এ আমি মনে করি এত কিছু দেওয়ার পরে সামনে একটা ভোটের অধিকার, অবশ্যই জাস্টিস হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ভোটের অধিকার একটা, এই অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে আমি মনে করি জনগণ আবার ভায়োলেন্ট হয়ে উঠবে। এটা আমার প্রেডিকশন যে সামনের নির্বাচনটা কেউ যদি হয় তাহলে জনগণ আবার ভয়ে একটা একটা ভায়োলেন্ট হয়ে আসবে। এবং আমি আ যদি আমার বিভিন্ন লাইভ ফলো করেন, আমি মনে করি যে বাংলাদেশের যে ৭০-৮০% যে সমস্যার সমাধান হয়ে যেত শুধু জেনারেল ওয়াকার যদি না থাকতো। কেন অনেকে আমাকে বলে যে জেনারেল ওয়াকারের নাম কেন বারবার বলি? কারণ হচ্ছে কি উনি এমন পাওয়ারফুল হয়েছেন এখন যে এখন আপনি মনে করেন যে উনি আ ওদেরকে গিয়ে বলেছে যে ওরা ৬২৬ জন আওয়ামী লীগ নেতাকে ক্যান্টনমেন্টে উনারা হারবার করেছে। পরবর্তীতে মডারেট আওয়ামী লীগকে আনতে চেয়েছে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মেজর, এই যে আপনারা সবাই ৩-৪ মাস আগে বোধহয় মেজর সাদেক নামে একটা অফিসার ১৯৮ দিন কাজে অ্যাবসেন্ট থেকে আওয়ামী লীগের ক্যাডারদেরকে ঢাকা শহরের মধ্যে তারা গেরিলা ট্রেনিং বা সহিংসতার ট্রেনিং দিচ্ছে। এই জিনিসটা জেনারেল ওয়াকারের লোক করতেছে, এবং আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করি, আমি জানি there are সিস্টেম, ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, উইকলি রিপোর্ট, এবং সেনাপ্রধান পর্যন্ত এইগুলো তথ্য সাথে, সাথেই যাওয়ার কথা। এরকম একটা রিপোর্ট অ্যাবসেন্ট থাকার পরেও তার কাছে যায়নি, এটা বিষয়। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এর প্রমাণের এই কারণেই, এবং সবাই এখন বলে যে ম আ আ আমার কলিগরা বলে যে, "মুস্তাফিজ তুমি শুধু সেনাবাহিনীর কথা বলো। সচিব, আ বা আইন শৃঙ্খলা বাহিনী বাকিদের কথা তো বলো।" আমি বলছি, তাদের পাওয়ারটা কোত্থেকে আসছে? ফ্রম জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারকে সরায় দিলে বাকিগুলো এমনি হয়ে যাবে। বাট আমি এখন প্রধান জিনিস না বলে যদি সাবসিডিয়ারি নিয়ে তো আমি কথা বলব না। সো এরকম একটা সিচুয়েশন এ জেনারেল ওয়াকার যেহেতু আছে, এবং যেহেতু এরকম একটা সিচুয়েশন এ ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকাও পরেও আ হাদির হত্যাকারীরা পালিয়ে যেতে পারছে, এবং আমরা এখন এটা কিন্তু ভেরি ক্লিয়ার যে পালিয়ে কেন যেতে পেরেছে?
কারণ এর সাথে একটা ডিসিপশন মেথড খেলা হয়েছে, যে যাওয়ার সাথে সাথে জুলকারনাইন স্যার একজন ডিজিএফআই এর পেইড এজেন্ট, তাকে দিয়ে বলানো হয়েছে যে কি বলে সে অলরেডি ইয়াতে পালায় গেছে। পরবর্তীতে দেখা গেছে সে সেই সময় তার বোনের বাসায় ছিল, তার বাপ-মায়ের সাথে ছিল। অস্ত্রটা ডাম্প করেছে। এগুলা সরাসরি গোয়েন্দা সংস্থার সাহায্য ছাড়া এটা সম্ভব না বাংলাদেশে। আ আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার সময় কোথায়, কোন জায়গায় কি মিটিং করতেছে, ওই মিটিং এর তথ্য তারা পেয়ে যেত। বাট এখানে এরকম একটা সিচুয়েশন যাওয়ার পরে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে সামনে নির্বাচনে কোনো অবৈধ অস্ত্র ব্যবহার হবে না। কারণ বাউন্ডারি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আপনার সেই বিজিবি তো এখন আছে যারা এই হাদির হত্যাকাণ্ডের যারা বলছে ৬ ঘন্টার মধ্যে চলে গেছে। তারপর আপনার কিন্তু বিজিবি লোক অস্ত্র তো যেগুলো মানে আপনার ওই যে আগস্টের গত বছরের ৫ই আগস্টের আগে বা যেসব অস্ত্র লুট হয়েছিল সেগুলো তো এখনো উদ্ধার হয়নি অনেক অস্ত্রই। উদ্ধার হয়নি, ওটা উনি স্বীকার করেই বলতেছেন যে এটা এখানে ব্যবহার হবে না। উনি তো এটার গ্যারান্টি দিতে পারেন না আনলেস হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্যাট ওয়েপন, বা তার গ্রুপগুলো তার সাথে যোগাযোগ আছে। উনি এটা কিভাবে দেন? উনি বলতেছেন যে নির্বাচন সিল করা হয়েছে, সীমান্ত সিল করা হয়েছে, সীমান্ত দিয়ে আসবে না। আরে ভাই, ওই অস্ত্রগুলো যে সীমান্ত পার হয়ে চলে গেছে এই তথ্য কি আপনার কাছে আছে কনফার্ম? আর যদি আপনি এটা সীমান্ত দিয়ে আসবে না আপনি এনশিওর করতেছেন, তাহলে হাদির ও ইয়াটা কিভাবে আপনি এনশিওর করতে পারলেন না? সো আপনার এই কথার অ্যাকচুয়ালি কোনো ক্রেডিবিলিটি নাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে বেশ বিতর্কর একটা ইয়ে হলো। বিভিন্ন দেশে যে পোস্টাল ব্যালট নিয়ে ছোট ভিডিওগুলা ভাইরাল হয়েছে এবং দেশেও বিশেষ করে বিএনপি অভিযোগ করেছে তাদের প্রতীক নিচে দেওয়া হয়েছে। আসলে এইটা কি আসলে নির্বাচনের স্বচ্ছতাকে আহ, প্রশ্নবিদ্ধ করবে কিনা বা করার কোনো ইয়ে আছে কিনা সেটা আচ্ছা, আপনি কি ১ম এ আমি হচ্ছে ওই যে ব্যালটের ব্যাপারটা আসি। ব্যালটের ধানের শীষটা নিচে আসছে। অ্যাকচুয়ালি তারা যেটা করেছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে করেছে। সরে আরো দিয়া এখন আপনি দিয়া তো আর ধানের শীষ লিখতে পারবেন না। দিয়া তো ধানের শীষ লিখতে পারবেন না। সো এখানে আ ইলেকশন কমিশনকে দোষ দেওয়াটা আমার কাছে ফানি মনে হচ্ছে। মানে মোট কথা হচ্ছে তারা যেহেতু একটা বড় দল বাংলাদেশের এখন, সো তারা জোর করে এখন তাদেরকে বাধ্য করতেছে অ্যাকচুয়ালি আবার ব্যালট পেপার ছাপানোর জন্য। বাট আর যে পোস্টাল ব্যালটের যেটা আমি বলতেছি যে পোস্টাল ব্যালট যারা আমরা এখানে থেকে পেয়েছি, আমি অলরেডি পোস্টাল ব্যালট পেয়ে গেছি। সো এখানে যেটা হয় আমাকে আমার ভোটটা দিতে হইলে ১ম এ যেমন আমি যখন রেজিস্টার করি, আমি নিজে আ ওই অ্যাপে গেছি, ওখানে আমাকে বলতেছে আমাকে শুধু আমার আইডি কার্ড দিলেই হচ্ছে না। আমাকে ফেস রিকগনিশন করতে হচ্ছে। আমাকে সেলফি তুলতে হচ্ছে। তারা ডানে বামে তাকাইতে বলতেছে, আমাকে রিকগনাইজ করে এআই এর মাধ্যমে আমাকে রিকগনাইজ করে তারপর আমার রেজিস্ট্রেশনটা কনফার্ম করছে যে ভোটার আইডি ছবি আর এই ছবি এক। এবং সেম ওয়েতে আমি যখন ভোটটা দিব তখন আমাকে ওখান থেকে একটা কিউআর স্ক্যান করতে হবে এবং আমাকে ওইভাবে ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। সেলফ। এইটা আমার মানে ব্যালট দিয়ে এই যে ৫০০ টা ব্যালট একজন নিচ্ছে, ইচ্ছা করলেই উনি ওখানে ভোট দিতে পারবেন না। সো উনি যেটা করবে যে এখানে একটা অবশ্যই অনিয়ম আছে। অনিয়মটা হচ্ছে আ এই কাজটা ইয়াতে বিএনপি জামাত ২ পার্টির লোকই করেছে সুবিধামত। বিএনপি সম্ভবত একটু অ্যাডভান্টেজেস পজিশনে আছে বিকজ অফ মিডল ইস্টের কান্ট্রিতে ওখানে বোধহয় তাদের ইয়াটা বেশি। সো তারা করবে কি যখন এই ব্যালট গুলো আসছে তখন তাদেরকে যখন দিবে তখন দেওয়ার সময় একটা ওয়াজ নসিহত করে দিবে আরকি যে ভোটটা জামাতে দিয়েন, ভোটটা বিএনপিতে দিয়েন। এইটাকে আমি ঠিক অনিয়ম বলব না। একটা ফায়দা লুটা বলব। একটা অনৈতিক সুবিধা নেওয়া বলব। বাট এর থেকে বড় অনৈতিক সুবিধা বাংলাদেশে হচ্ছে। যেগুলো আমি এনশিওর করতে পারি। সেই তুলনায় এটা একটা মাইনর ইয়া। বিএনপি এটা নিয়ে বেশি করতেছে কেন? আমার ধারণা যে আ আমরা প্রবাসী যারা আছি তারা তো বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা, দেশের সমস্যা নিয়ে কথা বলি। স্পেশালি এখন যে জিনিসটা মনে করেন যে আ ভারতীয় প্রোডাক্ট বয়কটের আন্দোলন কিন্তু প্রবাসীদের দ্বারাই হয়েছিল। পরবর্তীতে এই যে ভারতের যে হেজিমনি যেটা এটার চ্যালেঞ্জ করা এটা প্রবাসীদের থেকে বেশি হইছে এবং বর্তমানে যেহেতু বিএনপির ভারত ঘেঁষা নীতিটা আমরা সবাই রিকগনাইজ করতেছি এবং এটা নিয়ে কথা বলতেছি। সো উনারা ধরে নিচ্ছে যে প্রবাসীদের ভোট বেশি বিএনপির বিরুদ্ধে যেতে পারে। অতএব প্রবাসীদের ভোটটা বন্ধ করার জন্য বিএনপি কথা বলতেছে। বাট এটা মনে করি না এটা সিরিয়াস কোন ইস্যু। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু ভারত কিছুটা বললেন, ভারতের পক্ষ থেকে বিএনপির সাথে সম্পর্ক আহ, মানে পুনরুদ্ধার বা শক্তিশালী করার জন্য বেশ আলোচনা হচ্ছে এবং আমরা নানা ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম বা জায়গাগুলোতে। এবং আমরা এর আগে দেখেছি জামাতের আমিরও স্বীকার করেছেন তার সঙ্গেও
যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, মানে যোগাযোগ করেছে কিন্তু গোপন রাখার কথা বলা হয়েছে, এবং সম্প্রতি সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনি স্বীকারও করেছেন। কিন্তু আমরা সাম্প্রতিক ভারতের সঙ্গে বিএনপির যে যোগসূত্র যে বিষয়গুলো দেখছি, আসলে এই জায়গাটায় আপনি কি মনে করছেন যে ভারতের নির্বাচনে ভারতের আসলে প্রভাবটা কেমন থাকবে, বা ভারত কি ধরনের কি ইয়ে করতে পারে, এবং ভারতের সাথে সংযুক্ততার কারণে নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমে আমি বলি যে এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি বেশ কিছু লেখালেখি আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটা দলই প্রথমেই মনে করে যে আমাকে ক্ষমতায় থাকতে হলে ভারতের একটা সাপোর্ট লাগবে। এবং এটার জন্য কেউই তারা রিয়েলি কোনো ফাইট ব্যাক করতে রাজি না, বা তাদেরকে প্রতিটা দলের ভিতরে ভারতপন্থী লোক এত বেশি আছে, সো তাদের প্রভাবই বেশি। এখন মনে করেন যে ইন্টেলিজেন্স এমনভাবে কাজ করে, ভারতীয় এরা এই যে যারা এই বাংলাদেশটা ডিল করে তারা হচ্ছে সব ইন্টেলিজেন্সের লোক, মানে রয়েল লোক। এরা এমনভাবে জিনিসটা ডিল করে, আপনি দেখতেছেন এক জিনিস কিন্তু অন গ্রাউন্ডে হচ্ছে আরেক জিনিস। আমি আপনাকে একটা ঐতিহাসিক উদাহরণ দিই। একবার টার্কিতে একজন আমেরিকান এজেন্ট, হি ওয়াজ ভেরি গুড ওয়ান, সিআইএ এর। সো রাশিয়ানরা তার পিছনে হেভি ভাবে লেগে গেছে, কিন্তু তাকে কোনোভাবে সাইজ করতে পারতেছে না। তারপরে করছে কি, তাকে ওই একটা মহিলাকে দিয়ে গাড়ির সামনাসামনি অ্যাক্সিডেন্ট করছে। তো যেহেতু গাড়ির ড্যামেজ হয়েছে এবং ড্যামেজের টাকা বলছে যে গাড়ির ড্যামেজের জন্য মহিলা তাকে টাকা দিয়েছে, এটা দূর থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলছে। দিয়ে সিআইএ পাঠাইছে যে সে হচ্ছে ডাবল এজেন্ট। মানে তার ক্রেডিবিলিটি নষ্ট করে দিছে। সো অ্যাকচুয়ালি গোয়েন্দা এমনভাবে কাজ করে, কার সাথে এটার জন্য প্রুফ দেখতে হলে আপনার আরো বড় স্পেকট্রামটা দেখতে হবে যে অন গ্রাউন্ডে কিছু হচ্ছে। আমরা জামাতের এই জিনিসটা যে আলোচনা করেছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে। বাট এটার সাথে সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। সাপোর্টিং ডকুমেন্ট কি? ওকে, ওদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভারতীয় মিডিয়া কার পক্ষে কথা বলতেছে? ভারতীয় মিডিয়া সব বিএনপির পক্ষে কথা বলতেছে। শুরু থেকে শুরু করে। যখন তারেক রহমান বাংলাদেশে আসা নিয়ে যখন অনিশ্চয়তা ছিল, উনি তখন বলতেছে যে এটা শুধু তার উপর নির্ভর করে না, বিভিন্ন লোকজনের উপর নির্ভর করে। এটা একটা প্রশ্ন দেখা দেয়। উনি যখন দেশে আসলেন তখন আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট তৈরি করলো। প্লাস হচ্ছে এখন বর্তমানে যেটা চলতেছে, যে জামাতকে একদম জঙ্গি বলে ফাটাই ফেলতেছে ভারতীয় ইয়ারা। সো এটা থেকে আপনি হচ্ছে ডিডাকশনটা টানবেন যে অ্যাকচুয়ালি কার সাথে আতাতটা হয়েছে। আমি এখন মনে করি বিএনপির সাথে আতাতটা হচ্ছে, কারণ আহ সালাউদ্দিনের ওই যে নামটা আর কতবার বলবো, তার নামই হয়ে গেছে শিলং সালাউদ্দিন। ইজ নট দ্যাট যে আমরা তাকে ব্যাড নেম দিয়ে বলতেছি, বাট কথা হচ্ছে তাকে অন্যায়ভাবে ভারতে পুশিং করা হয়েছে। বাট ওদের যে সিস্টেমটা আছে ইনডক্ট্রিনেটেড করা, মনে করেন যে আবার সে ঐতিহাসিক ইয়াতে যাই, যে যখন কোল্ড ওয়ার ছিল ভারত আর রাশিয়ার মধ্যে, একটা দেশের রাজনৈতিক বা আইন শৃঙ্খলা বা গোয়েন্দা যদি আরেকটা দেশে গিয়ে ধরা পড়তো, অনেকদিন থাকতো, ইট ইজ এ কমন প্র্যাকটিস যে হি ইজ ইনডক্ট্রিনেটেড। সো এইখানেই ইয়ার যে ইনডক্ট্রিনেশনটা হয়েছে, এইটা ধরে নেওয়া উচিত। আমি মনে করি যে বিএনপির এই ইনডক্ট্রিনেশন খোঁজারও কোনো ইচ্ছা নাই। আপনারা জানেন ক্যাপ্টেন শাহনাজ যে পিলখানা হত্যার ওখানে কিছু জিনিস এক্সপোজ করার পরে তাকে চাকরিচ্যুত না, চাকরিচ্যুত না, সে ফোর্স রিটায়ার্ড বা সে নিজে থেকে রিটায়ার করছে, এরকম একটা কিছু। সে অনেকবার অনেক জায়গায় বলেছে যে এসএসএফ এর একটা অফিসারের কাছে সে শুনেছে যে ৫ জন বিএনপির ঊর্ধ্বতন অফিসাররা, ঊর্ধ্বতন ইয়ারা, নেতারা সরাসরি শেখ হাসিনার সাথে দেখা করতো এবং প্যাকেট নিয়ে আসতো এবং বিভিন্ন ইয়া সহ। এখন কথা হচ্ছে, আমি পরে ক্যাপ্টেন শাহনাজের সাথে কথা বললাম, আচ্ছা শাহনাজ, তুমি যে কথাটা বললা, বিএনপির কোন লোক এগুলো কনফার্ম করতে চাইছে কারা কারা সেই ৫ জন? কয় না। সো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তাদের সদিচ্ছা আইদার সেই ৫ জন তারেক রহমানের আদেশেই বা তার জ্ঞাত স্বার্থে আওয়ামী লীগের সাথে ইয়া মেনটেন করছে, বা আদারওয়াইজ তো এটা বের করার কথা, তাই না? আওয়ামী লীগ তো এখন শত্রু, সিম্পল শত্রু। তাদের সাথে তাদের বিএনপি জামাত দুজনেরই শত্রু। তা ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ থেকে শুরু করে তাদের প্রতি জেল জুলুম যত কিছু হয়েছে, কিন্তু তারা কোনো কথা বলতেছে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান চলে আসার পরে আমি একজন ইম্পর্টেন্ট একজন বিএনপি নেতাকে বলেছিলাম যে তারেক রহমান যখন হাদির ইয়াতে যায় এবং ৫৭ জন অফিসারের কবর জিয়ারত করে, তখন যেন এটার বিচার নিয়ে কথা বলে, বিচার নিয়ে। এবং এই বিচার নিয়ে উনি কথা বলে নাই, বিচার নিয়ে বলে নাই, দোয়ালুদ পড়ে চলে আসছেন, বিচার নিয়ে উনি কথা বলে নাই। এটা আমাদের মিলিটারি কমিউনিটিতে অ্যাকচুয়ালি আমরা ওনার দিকে তাকিয়েছিলাম, তারেক রহমানের দিকে, যে উনি এটা নিয়ে কথা বলবে, আমরা চাই এটার বিচার হোক। যেখানে বিডিআর কমিশন অলরেডি
এটার সাথে ভারতীয় হেজিমনির সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারতের লোকজন ইনভলভ ছিল, এটার এভিডেন্স পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে। আপনি দেখেন যে এখন পর্যন্ত সরকার, আমি যেটা জানি প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে যোগাযোগ করেন। আমার মতে ডিজিএফআই এর আ ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর যে আছে তার একজন কোর্সমেট আছে। আমি নাম বলতেছি না। যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছে, ব্রিগেডিয়ার জেনারেল। সে এখন নিয়মিত তারেক রহমানকে মানে সরকারকে যে রিপোর্ট দেয় ওইটা দেওয়া শুরু করে দিছে। সো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং টা হয়েছে, এটা এই জিনিসটাই আমাদের সেনাবাহিনীর যারা বিএনপিতে ছিল তাদের একটা বড় অংশ অ্যাকচুয়ালি ১ম ওখানে জয়েন করে পরে জামাতের দিকে তারা শিফট করেছে। কারণ এরকম একটা সিচুয়েশন এর পরে যারা ভারতের সাথে, হ্যাঁ, আমাকে আবার আরেকটা পার্টি, আচ্ছা, আরেকটা পার্টি বলেছে যে এটা তাদের কৌশল। আমি বললাম এটা কৌশল হইতে পারে না। যে এখন কিছু বলবে না নির্বাচনের পরে। আপনি নির্বাচন হয়ে যাওয়ার পরে তখন বলবেন, এটা তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য না। কারণ এটা তো আপনি তাদেরকে বিশ্বাসযোগ্য করাতে চাচ্ছেন। ভারতকে বিশ্বাসযোগ্য করাতে চাচ্ছেন যে আমরা তাদের পক্ষে আছি। সো এই মুহূর্তে আমি মনে করি যে একটা পলিটিক্স এর, এই যে দেখেন বিএনপি কিন্তু ১ম থেকেই না না আ ভোটের জন্য ক্যাম্পেইন করে আসতেছে। সব বাকি দলগুলা কিন্তু হ্যাঁ এর জন্য করতেছে। না, যখন এবং তারা বলছে যে না ভোটের এই হ্যাঁ হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করা তাদের দায়িত্ব না। গণভোটের কারেক্ট, বিএনপি কারেক্ট, কিন্তু কারেক্ট, কারেক্ট। বাট এখন কিন্তু আবার হ্যাঁ ভোটের জন্য তারা শুরু করেছে। যখন দেখছে পাবলিক অপিনিয়ন তাদের এগেইনস্ট এ চলে যাচ্ছে তখন করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় বলছে যে মির্জা আব্বাস এটা গতদিন বলেছে যে শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আসলেও কি হ্যাঁ, ভারতের তো আসলে ভারত আমি বিরোধী এসব আসলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার একটা বিষয়। এটা সে বলেছে আরকি। এটা অ্যাসোসিয়েশন আমি এভাবে করব যে যেহেতু মির্জা আব্বাস হচ্ছে আ ডিসিশন মেকিং প্রসেস এর মধ্যে আছে, সিনিয়র লিডারশিপ এর মধ্যে আছে। সো সে এক্সাক্টলি জানে যে আ ভারতের সাথে তাদের একটা ফ্রেন্ডশিপ আছে। সো এই জিনিসটাকে সে পাবলিক পারসেপশন উনি মানুষের মধ্যে ভারতের পক্ষে যে দেশপ্রেমিক হওয়ার জন্য বাট এট প্রেজেন্ট হাদি মারা যাওয়ার পরে এটা এখন ক্লিয়ার এবং এই যখন ৫ই আগস্টের আগে যে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী রয়েল লোকজন ফিজিক্যালি সিলেটে এবং আমি একটা রিপোর্ট দিয়েছিলাম যে আ খুলনাতে, ২৩ জনের একটা দল, ৫ জন অফিসার সহ অফিসার্স মেসে ছিল ইয়ার পরে আ বা ইয়া তাদের কাছে ছিল রাবার বুলেট মানে রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট। সো এগুলো কোত্থেকে আসছে? ভারতরা এটা সরাসরি জড়িত ছিল। সো এরকম একটা সময়ে এবং আমি মনে করি যে বিএনপি যে ভুলটা করতেছে সেটা হচ্ছে তারা দেখতেছে যে বর্তমানে ইন্ডিয়ার যে প্রতিবেশী আছে সবার সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে। একটা ছোট দেশ মালদ্বীপ, তারাও তাদের এখান থেকে তাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়েছে। So এরকম একটা পরিস্থিতিতে যে আমরা যদি মনে করি এরকম একটা কূটনৈতিকভাবে এটা একটা পজিটিভ আমাদের পজিশন যে আমরা এখন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে। আমরা এখন তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারি, অ্যাডভান্টেজ নিতে পারি। কিন্তু এই অ্যাডভান্টেজ বিএনপি নিচ্ছে না, উল্টা তাদের কথা মতো চলতেছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি মনে করি যে বিএনপি আরেকটা যেটা ভুল করছে, এই যে দেখেন না, আগে নায়েরটা করছে পরে এখন হা করা শুরু করলো। কখন করছে? বিকজ সোশ্যাল মিডিয়া। আগে বুঝতে হবে যে ১৭ বছর আগে যখন শেখ হাসিনার আমল ছিল শুরু হইছে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম স্ট্রং ছিল না। সোশ্যাল মিডিয়া এখন স্ট্রং হইছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি ইচ্ছা করলেই একটা তথ্য দিয়ে দিবেন। তথ্য দিয়ে দেওয়ার পরে আ এইটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল তথ্য চলে আসবে। অরিজিনাল তথ্য চলে আসবে। এই যে আপনি একটা জিনিস বলেন, এই যে মেজর সাদেকের কেসটা আমি বলছিলাম যে ১৫৮ দিন অ্যাবসেন্ট ছিল। এই তথ্যটা আমি ১ম এ ফেসবুকে যখন দিলাম, আমি ২ দিন শুধু গালিগালাজই শুনছি যে আমার নামে তো গুজববাজ অনেক, এই যে ডিজেফাই বটরা বলতে থাকে। ২ দিন ধরে আমাকে গালিগালাজ শুনতে হইছে। বাট আমি তো জানি যে ইটস ফ্যাক্ট। আমি আশা করতেছিলাম যে কোন সাংবাদিক আমার সাথে যোগাযোগ, পরবর্তীতে একজন সাংবাদিক আমার সাথে যোগাযোগ করছে। আমি তাকে আ ব বলে দিলাম কোথায়, কোথায় গিয়ে খোঁজ নিতে হবে এবং এটা যখন মেইন স্ট্রিম মিডিয়াতে আসলো তখন সবাই বিশ্বাস করলো এবং দেন হি ওয়াজ অ্যারেস্টেড। সো এখানে হচ্ছে এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথ। সো কেউ যদি মনে করে যে বর্তমান রাজনৈতিক দলগুলা যে সোশ্যাল মিডিয়াকে এভয়েড করে তারা একা, একা ভারতের সাথে আঘাত করে পাবলিক তাদেরকে ভোট দিবে, আমি মনে করি না এটা। আর আমি মনে করি যে আগামী নির্বাচন, আমি অ্যাকচুয়ালি আপনার এখানে আসার আগেই একটা লাইভ করেছি। আমার মেইন এখন এইম হচ্ছে জনগণ এবং সেনাবাহিনীকে ইন্সপায়ার করা যে আমাদের আ এখন দেশ একটা উন্মুখ হয়ে আছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য। সবাই ভোট দিতে যাইতে চায়। আম আ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং
আমি নিশ্চিত যে আওয়ামী ভারতীয় হেজিমনি এখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে এবং গোয়েন্দা সংস্থার একটা অংশ এটার মধ্যে করবে। সো এই সমস্ত জায়গাতে আমাদেরকে আরো সতর্ক হইতে হবে এবং যদি বিএনপি এ ব্যাপারে নিশ্চিত না হয়, আমি দেখেছি যে 83% আ বিএনপির ক্যান্ডিডেট সব হচ্ছে তাদের কোটিপতি এবং তাদের মাসল পাওয়ার আছে। এই মাসল পাওয়ার থাকা মানে মাসল পাওয়ারদেরকে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আ এমন একটা সিচুয়েশন যে তারা প্রয়োজনে ভোট রিগিং করতে পারবে এবং তাদের যে বিএনপির যে বটদের আমি চেহারা দেখি এবং কথাবার্তা দেখি যে যেহেতু আমি মাঝে, মাঝে আম বিএনপির বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলি। মোট কথা হচ্ছে তারা মোটামুটি খুব হোস্টাইল হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ওইটা সেই চাঁদাবাজ পার্ট। যারা চায় হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে বিএনপির যারা উম নেতা যারা গ্রাউন্ড লেভেলের কর্মী আছে তারা কিন্তু মেক্সিমাম স্যার আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়মেন্টটাই কিন্তু এই চাঁদাবাজি এবং অনিয়ম তাদের কাছে মনে হইছে যে প্রতিটা থানা, আ উপজেলা লেভেলে কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিন্তু ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল করে নিছে অটোমেটিক। জামাত কোন জায়গায় নিছে কিনা আমার কাছে নিশ্চিত কোন তথ্য আসে নাই। বাট কিছু, কিছু জায়গায় জামাতের প্রভাব আছে। বাট মাস লেভেলে এবং এটা কি জনগণ দেখে নাই? জনগণ কিন্তু দেখছে যে জনগণ তো এখানে পরিবর্তন চায়। এই হাদির এই কম বয়স্ক একটা ছেলে এই কয়দিনের মধ্যে এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের দেশের যে ইলেকশন সিস্টেমটা আছে, সিস্টেমটাকে সে চ্যালেঞ্জ করছে এবং সে যেভাবে গ্রাউন্ড ওয়ার্ক করতেছিল এবং লোকজনের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, এইটাই হচ্ছে একটা স্ট্রেংথ। এইটাই হচ্ছে আগামীর বাংলাদেশ এবং আগামী বাংলাদেশ যেটা চায় এটা। এবং এটা যদি আমরা বুঝতে পারি তাহলে একটা জিনিস হচ্ছে আগামী ইয়াতে সেনাবাহিনীর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এবং এট দ্য সেম টাইম জনগণকেও রুখে দাঁড়াতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা তাদের কাজ ঠিক মতোই করবে। শুধু এটা এনশিওর করতে হবে যে যেমন জেনারেল আজিজ যখন তার ওই সময় যখন নির্বাচনটা এরেঞ্জ করে তখন কিন্তু মাত্র ৩০,০০০ লোক ডিপ্লয় করেছিল। আমি যখন চাকরিতে ছিলাম তখন 90,000 এর মতো ইয়া হতো, ডিপ্লয় হইতো নির্বাচনী। বাট এখন এই বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ আর্মির যে এখন বৃদ্ধি পেয়েছে কলেবরে সেইজন্য এটা মিনিমাম ১,০০,০০০ এর উপর ডিপ্লয় করতে হবে। আমি যেটা মনে করি ১,০০,০০০ এর নিচে যদি কোন কিছু বুঝতে হবে যে সিনিয়র লেভেলে কোন ঘাপলা আছে। ধন্যবাদ। যেটা আপনি এর আগে বললেন যে আসলে এই যে যেমন বিএনপি একবার এক ধরনের স্ট্যান্ড নিচ্ছে, আরেকবার আরেক ধরনের স্ট্যান্ড নিচ্ছে। এই স্ট্যান্ড নেওয়ায় তো ধরেন দেশের মানুষের মধ্যে আসলে তারা বিশেষ করে ভোটারদের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে আহ, একটা ভুল ধারণা দিচ্ছে কিনা, অর্থাৎ কনফিউশন তৈরি হচ্ছে কিনা, এবং এই কনফিউশন আসলে ভোটে আসলে কতটুকু আহ, প্রভাব পড়বে বা পড়তে পারে। আমি মনে করি এটা পুরোপুরি প্রভাব পড়বে যে আমরা লিডার যাকে চাই তাকে চাই হচ্ছে একটা ডিসাইসিভ লিডার চাই। তারা যদি এরকম ফ্লাকচুয়েট করে, হ্যাঁ? এই জিনিসটা আমি মনে করি যে আপনি যদি আ আ আ পাশাপাশি ২ টা দেখেন। আমি তারেক রহমানের যে ভাষণ দেখেছি, এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি আ ডিসাইসিভনেস দেখি নাই। উনি প্রত্যেকটা কথাবার্তা বলেছেন ধরি মাছ নাচুই পানি টাইপ। যেকোনো সিচুয়েশনেই সরাসরি কথা বলে নাই। ক্লিয়ার ভাষায় কথা বলে নাই। মনে করেন ওই যে হাদির বিচার চায় নাই। ৫৭ জন অফিসারের বিচার চায় নাই। ভারতের ব্যাপারে নিশ্চুপ এবং উনি যে ১ম দিন যে এসেছিল উনি আ আধিপ আ স সরি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলছে। এবং যে সাম্রাজ্যবাদ মিন করে হচ্ছে ব্রিটিশ থেকে শুরু করে 47 এর পর থেকে সবকিছু নিয়ে। স্পেসিফিক্যালি আমরা ২০২৪ এর যে রিয়ালিটি ফেস করতেছি যে আমাদেরকে পাশের দেশ বা 71 এ সাহায্য করার নামে কৃতজ্ঞতার নামে যে আমাদেরকে দেশকে এখন চুষতেছে। এই জিনিসটার কোনো ইমপ্যাক্ট উনার ইয়ার মধ্যে পাই নাই। বাট অপরদিক দিয়ে আমি ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে সেনাবাহিনী অফিসারদের সাথে বেশ কয়েকটা মিটিং দিয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি খুব ক্লিয়ার ভাষায় কথা বলতেছে। খুব ক্লিয়ার ভাষায়। বিএনপি, জামাত ২ টারই গ্রাউন্ড লেভেলে অনেক ধরনের ফলিজ আছে। গ্রাউন্ড লেভেলের যারা আপনি দেখবেন যে বিএনপি, জামাত তাদের প্রত্যেকের মাঠ পর্যায়ের মধ্যে অনেক অসংলগ্নতা আছে। আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের ভিডিও পাই। তারা ধর্ম রিলেটেড একজন আরেকজনের প্রতি আ হেট্রেড থেকে শুরু করে তারা অনেক সময় স্থানীয় আ জনগণকে সম্পৃক্ত করার জন্য আওয়ামী লীগকে দলে ভিড়াইতে চায়। ২ দলের এগেইনস্ট এই ধরনের কমপ্লেইন আছে। বাট অ সিনিয়র লেভেল হচ্ছে তাদের নেতৃত্ব লেভেলে আমি কিন্তু জামাতের কোনো কনফিউশন দেখি না। তারা স্ট্রেইট কাট। কিন্তু বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক কনফিউশন আছে। একজন নেতা একবার একটা এসে কমেন্ট দিয়ে যায়, আরেক দিয়ে সো আমরা জনগণ হিসেবে চাই হচ্ছে আমাদের যে নেতৃত্ব দিবে তারা স্ট্রিক্ট ইয়া। সো বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে যে এই, এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কমান্ড ব্যাপারে জামাত অনেক আগে আছে বিএনপির তুলনায়। বিএনপির এই যে কনফিউশনটা
এই যে তারেক রহমান যখন দেশে এসে বক্তৃতা দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা স্টিনজি সিচুয়েশনের মধ্যে কথা বলতেছে। মানে একটা বাউন্ডারি যেন উনি কোনোভাবে ক্রস না করে, এরকম একটা অ্যাটিটিউড আছে। এবং ওইটাই প্রমাণ করে যে উনি বাংলাদেশে আসার আগে যে বলেছিলেন যে, "আমার দেশে যাওয়াটা শুধু আমার উপর নির্ভর করে না।" এটা একটা বিগ কোয়েশ্চেন। এটা একটা বিগ কোয়েশ্চেন যে কার ফ্যাক্টর আছে? এটা তো আমরা একই জিনিস দেখেছি যখন জি.এম. কাদের গত নির্বাচনের আগে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলছে যে, "ভারত কি বলছে এটা বলা যাবে না।" এরকম। সো এইটাই আরকি। আমার কাছে মনে হচ্ছে যে এই ভারতীয় হেজিমনি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের স্ট্রেংথ জানি না। স্ট্রেংথটা কি? মনে করেন যে সবাই মনে করে যে আমাদের চতুর্দিকে ইন্ডিয়া আছে। অতএব এটা আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। আমি মনে করি এটা তো অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করা যায়। কেন? কারণ সবাই একটা নতুন ধরনের বিভিন্ন ধরনের থিওরি দেবে যে ইন্ডিয়া চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। আমাদেরকে ওখানে ৩ টা এয়ারপোর্ট নতুন হইছে তাদেরকে। একটা জিনিস মনে রাখতে হবে যে তাদের ওই যে 7 সিস্টারে কিন্তু 30% মুসলিম আছে। 30% এবং এর মধ্যে কিছু জায়গায় ইভেন 80% খ্রিস্টান আছে। সো এবং তাদের মেইন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে অনেক ধরনের আছে। সো শুধু মিলিটারি ডিপ্লয়মেন্ট দিয়ে এটা কন্ট্রোল করে আসছে। যদি বাংলাদেশের সাথে একটা ফুল স্কেল ওয়ার এ আসে, তাহলে ওরা জানে they are going to lose সেভেন সিস্টার। কোনো ডাউট নাই। তখন এটা আলাদা হয়ে যাবে। বাংলাদেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, কতটুকু টিকতে পারবে সেটা ভিন্ন ইস্যু। বাট এই উসিলায় তাদেরকে এটা চলে যাবে। সো এই জিনিসটাকে আমরা একটা অ্যাডভান্টেজ এ ইচ্ছা করলে ইউজ করতে পারি। মনে করেন যে এই সেভেন সিস্টার যারা আছে, আমরা ভালোভাবেই জানি যে শান্তি বাহিনীদেরকে তারা ট্রেন করে। শান্তি বাহিনীর অফিসারদেরকে তাদেরকে দেহরাদুনে যে তাদের মিলিটারি একাডেমি আছে ওখান থেকে ট্রেন করা। সৈনিকদেরকে ট্রেন করছে। এটার অনেক এভিডেন্স আছে। এই যে বর্তমানে যে কেএনএফ ওটাকে ভারত ট্রেনিং দিতেছে। এখন আমরা যদি ওই সেভেন সিস্টারদের ওই যে কয়েকদিন আগে নাগপুর না কোন লন্ডনে ২ জন ভিক্ষু আছে তারা দেশের স্বাধীনতা ঘোষণা করে তো এখন আমরা যদি মনে করেন যে এগুলা করতে হয় সবসময় কিন্তু নন স্টেট অ্যাক্টর। ওই যে আমি বললাম না ডিজিএফআই তে কয়েকজন অফিসার আছে যারা চুক্তিভিত্তিক নিয়োগ। এই চুক্তিভিত্তিক নিয়োগ করা হয় যাতে দলের সাথে কোনো সংস্কৃতি নাই। এখন যদি ওই ব্রিগেডিয়ার জেনারেল ওখানে যাওয়ার পরে কেউ এটা কোয়েশ্চেন তুলবে বলবে তো ডিজিএফআই এর কেউ না। সো এদের এই যে এরকম ৯-১০ টা এরকম ইচ্ছা করলে ডিজিএফআই এর করতে পারে। এটা কি জন্য? এই নন অ্যাক্টর কাজ করার জন্য। এখন ওই যে মনে করেন একজনকে পাঠায় দিল লন্ডনে। গিয়া বলল যে, "আপনারা তো স্বাধীনতা ঘোষণা আপনাদের সাথে একমত। আপনাদেরকে লোকজনকে বলেন এই বর্ডারে এই জায়গায় আসছে আমরা হাদিয়া দিয়ে দিব।" এখন মনে করেন এরকম একটা সিচুয়েশন যুদ্ধ তাদেরকে দেওয়ারও দরকার নাই। এইটা যখন এই ধরনের একটা কার্যক্রম করলে ভারত জানবে যে এরকম একটা কার্যক্রম হচ্ছে তখন আমাদের সাথে আসবে। আইসা বলবে, "ভাই তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমারে ডিস্টার্ব করব না।" সোজা হিসাব। আমাদেরকে তাদেরকে ডিস্টার্ব করার সিচুয়েশন আরো বেশি ভালো না কইরা। সো তারা আমাদেরকে অ্যাটাক করবে এটা ফালতু একটা আচ্ছা, থ্রেট আরেকটা আছে। বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং শুনছি যেটা যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক যে সামরিক একটা জোটের সাথে বাংলাদেশেরও যুক্ত হওয়ার বিষয়টি আসছে এবং এটা অনেকটা বলছে যে মুসলিম ন্যাটো টাইপের একটা বিষয় করার কথা বলা হচ্ছে। এই জায়গাটায় আসলে বাংলাদেশের আ বিষয়টা আসলে কিভাবে দেখছেন বা আপনি কতটুকু কি জানেন? আমি মনে করি এটা আমাদের জন্য মাস্ট। আমাদের জন্য মাস্ট। ভারতীয় হেজিমনি আমাদেরকে যেভাবে কন্ট্রোল করতেছে এবং আপনি মনে করবেন যে আপনি যদি বাংলাদেশ একটা ছোট দেশ হইতে পারে। পাকিস্তান একটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশ হইতে পারে। কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধে কিন্তু আ মোটামুটি খুব অ্যাডভান্টেজেস পজিশন এ ছিল। এইজন্যই তারা থ্রেট ফিল করতেছে। সো এর সাথে মানে 71 এ এই যে আপনারা যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা তো ষড়যন্ত্র মামলা না। ইন্ডিয়ান আ রয়্যাল এজেন্টরা শেখ মুজিবের সাথে ওখানে দেখা করেছে আগরতলা। ইটস এ ফ্যাক্ট। বাট এই যে তখন তারা কেন বাংলাদেশকে ভাগ করছে? বাংলাদেশে ভাগ করছে তাদের অ্যাডভান্টেজ এর জন্য। এখন বলতেছে তা আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। তাদের আমাদের সাথে কৃতজ্ঞতা থাকা উচিত যে পাকিস্তানের একটা থ্রেট তাদেরকে কমায় দিছি আমরা। সো এইরকম একটা সিচুয়েশন এ আমি মনে করি যে এখন আমরা ভিন্ন দেশ। ভাই ভিন্ন দেশ। আমাকে পাকিস্তানপন্থী হইতে পারে না, ভারতপন্থী হইতে পারে। আপনি বাংলাদেশপন্থী হইতে বাংলাদেশপন্থী যদি হইতে পারি, ইন্ডিয়া ইস এ থ্রেট। এটা থ্রেটটাকে নেগোশিয়েট করার জন্য আমার পাকিস্তানের সাথে, চায়নার সাথে আতাত থাকতে হবে এবং ইট ইস ইজি। দে আর উইলিং। আমাদের থেকে দে আর উইলিং। সো আমি মনে করি বাংলাদেশ আ তারেক রহমানকে চাচ্ছে আ ইয়া তখন কন্ট্রোল করে এই চুক্তিটা হইতে দিবে না। যদি বিএনপি পাওয়ারে আসে আমি অ্যাডভান্স বলে রাখলাম আপনাকে। বলে রাখলাম। যে যদি বিএনপি পাওয়ারে আসে দেখবেন ভারতের এই ইয়াটা হচ্ছে না। আর বাংলাদেশ শোনেন, বাংলাদেশের রাজনীতির মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে মনে করেন যে তারা একে অপরের পিছনে লেগে থাকে কিন্তু
যেটা ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু তারা সবসময় এক থাকে, ন্যাশনাল ইন্টারেস্ট। আপনারা জানেন যে কিছুদিন আগে যখন লন্ডনে ছিল তারেক রহমান, তখন ডক্টর শফিকুর রহমান গিয়েছিলেন তার সাথে দেখা করতে। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে উনি একটা গুডউইল নিয়ে গিয়েছিলেন, যে একটা ন্যাশনাল ইন্টারেস্ট রিলেটেড ব্যাপারে ঐক্যমত টাইপ থাকতে। কি হয়েছে শোনেন, ডাক্তার শফিকুর রহমান যখন গেছে, উনাকে বলছে আপনি একা ছাড়া কেউ আসতে পারবে না। উনি একা গেছে। গিয়ে ওখানে তারেক রহমান বসে আর সাথে চারটা পান্ডা বসছে। পান্ডা বইসা উনাকে মনে করেন যে প্রথমেই হচ্ছে একটা একটা ২ দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, প্রথম হচ্ছে কমন সাবজেক্ট নিয়ে কথা বলে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ থাকে। প্রথমেই তারা শুরু করছে 71 এ আপনাদের অবদান এইটা, এটার জন্য ক্ষমা চান নাই, ওইটা করেন করে শফিকুর রহমানকে একদম মানে এইটা হচ্ছে এই ৪ জন ছিল হচ্ছে ভারতীয় হেজিমনির রিপ্রেজেন্টেটিভ। তারা এনশিওর করছে এই ২ দলের মধ্যে যেন কখনো এক ঐক্যমত না হয়। ঐক্যমত হইলে এটা ভারতের জন্য থ্রেট। এবং বিএনপি এই ভারতীয় টোটকা খাচ্ছে এবং এইটা অ্যাকচুয়ালি তাদের সামনের নির্বাচনে তাদের পজিশনটাকে থ্রেটেন করছে নিশ্চিত। বিষয়ে আমরা শুনতে পাচ্ছি অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের যে ভিসা স্থগিতের বিষয়টি এবং আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে উনি যুক্তরাষ্ট্রে গেছিলেন এই ভিসা স্থগিতের সময়টাতেই, এটিকে আসলে আওয়ামী লীগকে ফেরানোর একটি চাপ হিসাবে দেখছে অনেকে, এবং আওয়ামী লীগকে এই নির্বাচনে হয়তো টাইম ফ্রেম পিছিয়ে হলেও নির্বাচনে আনতে চায়। আসলে এই বিষয়টি সম্পর্কে আপনার কি মত? শোনেন, এটা এটা পুরা ভুল জিনিস আমি বলি। প্রথমে হচ্ছে কয়েকদিন আগে একটা রিপোর্ট বের হয়েছে যে ট্রাম্প আবার এটা অ্যাড্রেস করেছে যে বাংলাদেশি যত নিউ ইয়র্কের কথা শুধু বলছে, অন্যান্য জায়গায় তো আছে। নিউ ইয়র্কে বলছে যে বাংলাদেশে যত আছে তার মধ্যে সমস্ত লেস দেন 49 পয়েন্ট কত পার্সেন্ট নাকি 55%, এক্সাক্ট ইয়াটা নেই, মানে 50 এর কাছাকাছি একটা সংখ্যা পার্সেন্টেজ লোকজন শুধু মানে আমেরিকার যে বেনিফিট আছে, যারা আনএমপ্লয়েড ইয়া এই বেনিফিট খায়া থাকতেছে। জিনিসটা বুঝতে পারছেন? এটা তাদের বাজেটের উপরে করতেছে। এবং এটা করতেছে হচ্ছে যারা নতুন ইমিগ্রেন্ট আসতেছে। সো এইটার এফেক্ট এইটা হইছে। এটার সাথে আওয়ামী লীগ ফিরে আনার কোনো নাই। আমি আপনাকে ক্লিয়ার ভাষায় একটা বলি। আমি আ আ অথরিটি নিয়ে বলতেছি যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আপনি অন গ্রাউন্ড এ দেখতেছেন ভারতের সাথে তাদের সম্পর্কটা বৈরী হয়ে যাচ্ছে কিন্তু দিন যত যাচ্ছে। একটা পার্টি আবার বিএনপিকে কনভিন্স করতেছে যে ভারতের সাথে আমেরিকার সাথে আমাদের যতই সম্পর্ক হোক, বাংলাদেশ প্রত্যে ভারতকে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। রং। আমি দায়িত্ব নিয়ে বলতেছি মানে হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের ভিউ বলতেছি আপনাকে আমি। কোন একটা সোর্স থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে চায় না যে বাংলাদেশ, তাদের একটা ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট হচ্ছে মায়ানমার। ওদের যে বার্মা অ্যাক্ট এটা নিয়ে বাংলাদেশের ইন্টারেস্ট আছে। এই ইন্টারেস্টটা তারা অন গ্রাউন্ডে কোনো বাংলাদেশিকে সাপোর্ট পাচ্ছে না বিকজ অফ ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার সাথে আবার মায়ানমারের সরকারের আতাত আছে। সো এই একটা কমপ্লেক্স সিচুয়েশন। এইটার জন্য তারা চাচ্ছে এই যে আপনারা বিভিন্ন জায়গায় শুনেও থাকবেন যে অবশ্যই আমাদের জেনজির অবদান আছে, কিন্তু তারা আ সমর্থন দিয়েছে। বিএনপি জেনজিদেরকে সমর্থন দিয়েছে। এটার কারণটা হচ্ছে তারা চায় বাংলাদেশের কন্ট্রোলটা নিজে নিতে। সোজা হিসাব। আগে যে শুনছেন যে ভারতকে ইজারা দিছিল 9/11 এর পরে, ইটস নো মোর দ্যাট। কারণ ভারত তার এই যে তাদেরকে বিশ্বাস যে আমেরিকা করছে এটাকে ওভারস্টেপিং করছে। আমি যখন সিও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিলাম তখন একটা ইস্যু নিয়ে তখন আমার ইউএস এম্বাসির সাথে ভালো খাতে ছিল, যেহেতু আমরা অনেক জয়েন্ট ট্রেনিং করতাম। আম আ ড্যান মজীনার সাথে আমি অনেক টাইম কাটাইছি। তখন একটা সিচুয়েশন হইছে যে জিনিসটার জন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কনভিন্স করতেছে সরকারকে, বলছে না ইন্ডিয়া আমাকে এইটা বলছে। দেন ড্যান মজিনা ফ্লো টু নিউ দিল্লি টু কনভিন্স দেম এই করার জন্য। মানে হচ্ছে আমেরিকা মোটামুটি নাভিশ্বাস হয়ে গেছিল তাদেরকে ইয়াটা দেওয়ার পরে। সো এটা থেকে আমেরিকানরা মুক্তি চায়। সো তারা অ্যাকচুয়ালি বিএনপিকে সাপোর্ট করতেছে না। আমেরিকানরা বিএনপিকে সাপোর্ট করতেছে না বিকজ তারা ভালো মতো জানে যে বিএনপি যদি ক্ষমতায় আসে আবার গিয়া ভারতের কন্ট্রোলটা এখানে এস্টাবলিশ হবে। সো এই ঘটনার সাথে মানে ভারতকে ফেরাতে আনা, ওখানে খলিল রহমান গিয়ে আঘাত করছে, দিস ইজ বুলশিট। জি। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টি আমরা মোটামুটি শেষের দিকে, আমরা একটু একটা বিষয় করতে চাই যে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা আসলে আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক।
কিন্তু এই নির্বাচনের পরে আসলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা আসলে কতটুকু হবে, বা এটার স্থিতিশীলতার দিকে কতটুকু যাবে, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বা নির্বাচন পরবর্তী, অনেকে বলছে নির্বাচন পরবর্তী এক ধরনের আরো অস্থিতিশীলতা তৈরি হতে পারে, সেই জায়গা থেকে যদি কিছু বলেন। একটা জিনিস হচ্ছে, আমি প্রথমে ভারতের মাইন্ডসেটটা বলি। ভারতের মাইন্ডসেটটা হচ্ছে এখন বর্তমানে বিএনপিকে সাপোর্ট দিবে, বা সাপোর্ট দিলে পরবর্তীতে বিএনপির সাথে তাদের আঘাত হবে, বিএনপি তাদের পলিসি মেকিং সবকিছু তাদের পক্ষে থাকবে। আর যদি জামাত আসে তাহলে তাকে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটা নিয়ে যে তারা যে বর্তমান প্রচারটা এটাকে আরো আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করবে, বাংলাদেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করবে। বাট গুড পয়েন্ট ইজ যে আমেরিকা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার এই সমস্ত জিনিস আর খাচ্ছে না, ওয়েস্ট, কারণ তারা জানে তারা এটাকে কন্ট্রোল করে। সো আমি মনে করি যে নির্বাচন একটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, আবার বলি ফ্রি অ্যান্ড ফেয়ার যদি হয়, যদি কোনো কন্ট্রোল নির্বাচন না হয়, যদি জনগণ বিশ্বাস করে যে এই সিচুয়েশনে আমরা যাকে ভোট দিয়েছি সেই নির্বাচন দিতে হয়েছে, তো সেই নির্বাচনে যেই হবে, মনে করেন তখন বিএনপি যদি যা ক্ষমতায় আসলো, বিএনপি তখন একটা আত্মবিশ্বাস বাড়বে, জনগণ আমার সাথে আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সো তাদের তখন স্ট্রেংথ থাকবে ইন্ডিয়ান হেজিমনিকে ডিনাই করার, যেটা এই মুহূর্তে তাদের নাই, এই মুহূর্তে নাই। আর জামাত যদি আসে, আমি মনে করি ইটস ফেয়ার এনাফ। ইন্ডিয়া যতই ইয়াতে থাকবে, যতই ইয়াতে থাকবে, একটা জিনিস মনে করতে রাখতে হবে, আমাদেরকে ইন্ডিয়ান হেজিমনি থেকে এক বা ওয়ান্স ফর অল ইয়া করার জন্য যদি আমাদেরকে আধ বেলা খায়াও যদি ফাইট করতে হয়, একজন নেতা যদি আইসা বলে যে আমরা আধ বেলা খাবো কিন্তু ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, বাংলাদেশ উইল এগ্রি উইথ ইট। আমরা যারা প্রবাসী আছি, যদি মনে করে বাংলাদেশের অর্থনৈতিক সিচুয়েশনের জন্য, আপনারা দেখছেন যে রেমিটেন্স শাটডাউন আমরা ইয়ার থেকেই করেছিলাম। সো এরকম একটা হলে আমরা যারা ইয়া আছি, আমরা মানে যেটা যেখানে আমার মাসে $200 থেকে $300 পাঠাতে হলে আমি $500 পাঠাই দিব। ওর কথা হচ্ছে বাংলাদেশে এই ইন্ডিয়ান হিজেমনি থেকে রক্ষা করার জন্য মনে করি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইতে হবে। যদি হয়ে আসে তাহলে আমার মনে হয় পরিস্থিতি আস্তে আস্তে ভালো হবে, একদম স্ট্রেট না। কারণ ইন্ডিয়ান হেজিমনি তারা চেষ্টাই করবে কন্টিনিউয়াস। এখানে ফার্স্টে যেটা হচ্ছে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এগুলোর ভিতরে যে ভারতীয় এজেন্ট গুলো আছে এগুলোকে ওয়াইপ আউট করতে হবে, এগুলো ওয়াইপ আউট করতে হবে। ওয়াইপ আউট করা না হলে এটা চলতে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। শেষে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে বর্তমানে যে সংস্কার কিছু তো হয়েছে, আরো প্রক্রিয়ায় রয়েছে গণভোটে হওয়ার পরে, সরকার, নতুন সরকার আসলে সংস্কার এবং যে বিচার কার্যক্রম, সেটা আসলে এইটার ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? এইটার তো আমি কি বলবো, মানে আমি মনে করি যে বাংলাদেশের গতানুগতিক ধারা রাজনীতি যেটা ছিল, বিএনপি আওয়ামী লীগ, ওই যেটা একটার সাথে আরেকটা, এবং আওয়ামী লীগের জায়গাগুলো এখন বিএনপি দখল করে নিতেছে, এটা থেকে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ চাই। চেঞ্জ কি? আমি জামাতকে ভোট দিব এবার। কি জন্য জামাতকে ভোট দিব? শুধু চেঞ্জটা দেখার জন্য, যে তারা চেঞ্জ আনে কিনা। যে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগের আমলে ছিল, এবং বিএনপি তারেক রহমান যেহেতু উনি বলে নাই যে হাদির বিচার বা ৫৭ জন অফিসারের বিচার ক্লিয়ারলি বলে নাই। সো এটা ইন্ডিকেট করে যে বিচারহীনতার সংস্কৃতিটাকে লালন করার ইচ্ছা থাকতে পারে। সো আমি মনে করি আ চেষ্টা করব। আমি জানি না বিচারহীনতার এই সংস্কৃতি যাবে কিনা, যাবে কিনা। দেখেন এত হাদি হত্যা হয়েছে, এতদিন হয়ে গেল, এখন কিন্তু ধরা পড়ে নাই। উল্টা হাদির পরিবারকে হেনস্থা করা হচ্ছে। হাদির ভাইকে বার্মিংহামে পাঠায় দেওয়া হচ্ছে বাংলাদেশের এম্বাসিতে চাকরি দিয়ে। কি জন্য? সেম জিনিস। ৫৭ জন অফিসার যখন মারা গেছিল তখন কিন্তু আবার ওই মহিলাদেরকে, যারা ফ্যামিলি ছিল তাদেরকে এরকম বিভিন্ন পুরস্কার দিয়ে কিন্তু তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছে। একটা কিছু ফ্যামিলি এই পুরস্কারগুলা না নিয়ে স্ট্রং ছিল, তাদেরকে হেনস্থা করা হয়েছে। সো এই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে। সো বিচারহীনতা সব থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তির জন্যই আমরা পরিবর্তন চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সঙ্গে অনেক বিষয়ে কথা হলো। খুব লাউড অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা বলেছেন অনেকগুলো বিষয়। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি যেখানেই কথা বলি আমি ক্লিয়ার মাইন্ড নিয়ে কথা বলি। আমার মনের ভিতরে কিছু রাখি না, ক্লিয়ার মাইন্ড নিয়ে কথা বলি। আ আলহামদুলিল্লাহ আমি অনেক প্রতিবন্ধকতা ফেস করতেছি,
করেছি অতীতেও, ইয়ার আমলে করতেছি, বাট আমি দেখছি যে অ্যাট দ্য এন্ড ট্রুথ উইন্স। আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং আপনার যদি কোনো বিষয় বলার থাকে বা কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। ধন্যবাদ আবারও।